একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা গত দিনের যে ধারাবাহিকতায় যেই সূত্রগুলো আমরা পড়ছিলাম তৎসংলগ্ন কিছু প্রয়োগ করব আর নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। সেটা দেখো, আমাদের ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতিসূত্র সমূহ লিখো। ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতিসূত্র সমূহ লিখো। ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতিসূত্র যেমন আছে, আমাদের রৈখিক গতির ক্ষেত্রেও আমাদের তিনটা আছে। রৈখিক গতির ক্ষেত্রে নিউটনের গতিসূত্র তিনটা জানো, তাহলে আমি একটু কম্পেয়ার করে পড়াই দিলে, এটা হচ্ছে লিনিয়ার মোশন রৈখিক গতি, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন কৌণিক গতি। তো রৈখিক গতির ক্ষেত্রে আর কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের গতিসূত্র সমূহ যদি আমি এক একটু কম্পেয়ার করে পড়াই, তাহলে তোমাদের মনে রাখার সুবিধা হবে। দেখো, রৈখিক গতির ক্ষেত্রে নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে, অর্থাৎ F=0 হলে, বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরকালের জন্য স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ আমাদের যদি বাহ্যিক বল, এই যে এক্সটার্নাল ফোর্স F দিছি, এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, তাহলে বস্তুর ত্বরণ শূন্য হয়, অর্থাৎ ভিটা আমাদের কি হয়, কনস্ট্যান্ট হয়। এটাই আমাদের রৈখিক গতির ক্ষেত্রে নিউটনের প্রথম সূত্র। তেমনি কৌণিক গতির ক্ষেত্রে আমাদের, তোমাদের তো বলেই দিলাম, কৌণিক গতির ক্ষেত্রে আমাদের যে বলটা সেটা হচ্ছে টর্ক। তাহলে এখানে হবে যে ইফ আমাদের এক্সটার্নাল টর্ক মানে বস্তুর উপর বাহ্যিক টর্ক যদি শূন্য হয়, তাহলে বস্তুর আমাদের কি হবে, ঘূর্ণনশীল বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে, অঘূর্ণনশীল বস্তু আমাদের কি থাকবে, স্থির থাকবে। ঘূর্ণনশীল বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে, অঘূর্ণনশীল বস্তু আমাদের কি থাকবে, স্থির থাকবে। অর্থাৎ ওমেগাটাও আমাদের কি আসবে, কনস্ট্যান্ট আসবে। তাহলে দেখো, দুইটার মধ্যে পার্থক্য এখানে ছিল যে বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। আর এখানে রোটেশনাল মোশনের ক্ষেত্রে সেটা আসতেছে আমাদের বস্তুর উপর বাহ্যিক টর্ক প্রয়োগ না করলে ঘূর্ণনশীল বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে, অঘূর্ণনশীল বস্তু আমাদের স্থির থাকবে। 2 নাম্বার সূত্রটা আমাদের যেটা ছিল, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়, এটা ছিল। আর অ্যাঙ্গুলার আমাদের মোশনের ক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। অর্থাৎ এটাই আমি তোমাদের বুঝাতে চাচ্ছি যে রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত বল, আর ঘূর্ণন গতির ক্ষেত্রে সেটা হবে যে ঘূর্ণন বল তথা টর্ক। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক এবং টর্ক যেদিকে ক্রিয়া করে কৌণিক ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। আর তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অল এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান অপোজিট রিয়াকশন। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি কি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এখান থেকে অ্যাকশনাল ফোর্সটা যদি আমি এফ এর দ্বারা সূচিত করি, তাহলে রিয়াকশনাল ফোর্সটা হচ্ছে যে কত, এফ আর এটা। আর এখানে বলবো যে প্রত্যেক জোড়া জোড়া কণার উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া টর্ক পরস্পর সমান এবং বিপরীত। প্রত্যেক জোড়া জোড়া কণার উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া টর্ক সমান এবং কি বিপরীত। ক্রিয়া এবং প্রতিক্রিয়া টর্ক পরস্পর সমান এবং বিপরীত। তাহলে তোমরা যদি এভাবে কম্পেয়ার করে পড়ো, তাহলে তোমাদের মনে থাকবে। কারণ আমাদের রৈখিক গতির ক্ষেত্রে যেমন নিউটনের 3টা সূত্র আছে, ঘূর্ণন গতির বেলায়ও 3টা আমাদের সূত্র আছে, এভাবেই তোমরা পড়বে। আর এখন আসো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো সেক্ষেত্রেও আমাদের দেখো, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র তোমরা পড়ছো যে বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে, অর্থাৎ আমাদের যদি এখান থেকে ক্রিয়া এবং প্রতিক্রিয়াগিন্য অন্য কোনো বল যদি ক্রিয়া না করে, তাহলে মোট ভরবেগটা আমাদের কি থাকে, ধ্রুব থাকে। এখানেও হচ্ছে বস্তুর উপর বাহ্যিক টর্ক যদি ক্রিয়া না করে, ইফ আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে ইফ আমাদের টাউ ইজ ইকাল টু 0, ইফ টাউ ইজ ইকাল টু 0, L=, কি কনস্ট্যান্ট। অর্থাৎ বস্তুর উপর টর্ক যদি শূন্য হয়, বস্তুর উপর বাহ্যিক টর্ক যদি ক্রিয়া না করে, বস্তুর মোট ভরবেগটা, কৌণিক ভরবেগটা অপরিবর্তিত থাকে বা ধ্রুব থাকে। বস্তুর মোট কৌণিক ভরবেগটা অপরিবর্তিত বা ধ্রুব থাকে, ঠিক আছে। তোমরা যদি একটু জানতে চাও, আমি একটু তোমাদের দেখাই দিই। দেখো, তোমরা জানো যে L=I⍵। তাহলে এখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিডিটি অফ L আমাদের ডিডিটি অফ
আই কত ওমেগা, কেমন? তাহলে এখান থেকে ডিডিটি অফ কত এল ইজ ইকুয়াল টু আই ডিডিটি অফ কত ওমেগা। তাহলে আই ডিডিটি অফ ওমেগা সমান কৌণিক বেগের পরিবর্তনের হারে কৌণিক ত্বরণ। আবার এখানে আই আলফা ইজ ইকুয়াল টু কত আমাদের টাউ। তাহলে তোমরা পাইছো যে কত ডিডিটি অফ এল ইজ ইকুয়াল টু কত টাউ। আমাদের এখানে দেখো স্টেটমেন্ট হচ্ছে ইফ টাউ ইজ ইকুয়াল টু কত 0, টাউ ইজ ইকুয়াল টু যদি আমাদের কত হয় 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিডিটি অফ এল ইজ ইকুয়াল টু কত 0। দ্যাট মিনস আমাদের এখান থেকে ডিএল ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর এল ইজ ইকুয়াল টু কি, আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেট করলে এল ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। ওই যে আমাদের প্রতিপাদিত করে দিলাম আমি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে স্টেটমেন্টটা কি, বস্তুর উপর বাহ্যিক টর্ক শূন্য হলে বস্তুর মোট কৌণিক ভরবেগটা ধ্রুব বা অপরিবর্তিত থাকবে। এটাই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট ইজ সেন্ট্রিপেটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স, অর্থাৎ কেন্দ্রমুখী বল ও কেন্দ্রাভিমুখী বল বলতে কি বুঝো? কেন্দ্রমুখী বলটা হচ্ছে কোনো বস্তু কণা যখন কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তিত হতে থাকে, তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্র অভিমুখে যে বল ক্রিয়া করে তাকে বলা হয় কেন্দ্রমুখী বল। আর বিমুখী বল হচ্ছে কোনো বস্তু কণা যখন কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তিত হতে থাকে, তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্র বহির্মুখে যেই বলটা ক্রিয়া করে তাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী এবং বিমুখী বলের আমাদের সমীকরণটা হচ্ছে, কেন্দ্রমুখী এবং বিমুখী উভয় বলের সমীকরণটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার ডিভাইড বাই আর, অথবা আমাদের এম কত ওমেগা স্কোয়ার আর, এম বি স্কোয়ার ডিভাইড বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর, যখন যেটা প্রয়োজন আমরা সেটা ইউজ করব। তো তোমাদের সুবিধার্থে আমি দেখো আমি কখন এই সূত্রটা কখন কিভাবে প্রযোজ্য হয়, এটা একটা গাণিতিক সমস্যা আমি এখানে দিছি। 4 নাম্বার যে কোয়েশ্চেনটা, 0.250 কিলোগ্রাম ভরের একটি পাথরখণ্ডকে 0.75 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরালে সুতার উপর টান নির্ণয় করো। অর্থাৎ সুতার উপর টান মানে হচ্ছে আমাদের এখানে কেন্দ্রমুখী বল, সেম থিংস। তাহলে আমি এখানে দেখো কিভাবে করব অঙ্কটা সলিউশন করতে গিয়ে। 4 নাম্বার হয়, এখানে দেখো এখানে আমার m ইজ ইকুয়াল টু 0.250 কিলোগ্রাম, 0.250 কিলোগ্রাম, আর ইজ ইকুয়াল টু 0.75 মিটার এক প্রান্তে প্রতি মিনিটে, টি ইজ ইকুয়াল টু আমাদের 60 সেকেন্ড, 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 কত সেকেন্ড। আর এখান থেকে আবর্তন সংখ্যা n ইজ ইকুয়াল টু কত 90 আবর্তন সংখ্যা। তাহলে সুতার উপর প্রযুক্ত টান, সুতার টান তথা কেন্দ্রমুখী বল F ইজ ইকুয়াল টু আমাদের কত হোয়াট। তো এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা যদি ব্যবহার করি F ইজ ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার আর, তাহলে আমাদের জন্য সুবিধা হয় m ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই n বাই কত টি এত হোল স্কোয়ার আর। তাহলে mটা হচ্ছে যে আমাদের 0.250 কিলোগ্রাম, আর এখানে 2 পাইয়ের মান হচ্ছে 3.1416 রেডিয়ান। তারপরে nটা হচ্ছে যে কত 90, টিটা হচ্ছে আমার কত 60, দিস আমাদের হোল স্কোয়ার। আর আরটা হচ্ছে যে ব্যাসার্ধটা হচ্ছে 0.75 কত মিটার। কেমন? আমি এখান থেকে দেখো এককটা বসাচ্ছি না, এখানে একেবারে বসাবো, অর্থাৎ নিউটন লিখে দিলেই হবে যেহেতু আমাদের বল বা টান। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমরা হিসাব করলে পাবো যে এখানে 16.66 নিউটন, 16.66 নিউটন। তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে। আর তোমরা জানো ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই n বাই কত টি, এই জন্য স্কোয়ার আছে আমি দিলাম, মানটা করলে আমরা কি পাবো, এটাই পাবো 16। তারপরেও তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে। আর বিগত দিন আমি তোমাদের যে জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়া পড়াইছিলাম এর আগে, এর পরবর্তী কতদিন যেটা পড়াইছি সেটা হচ্ছে যে ওই যে কৌণিক ত্বরণ এবং টর্কের মধ্যে যে সম্পর্ক, আর কৌণিক ভরবেগ এবং আমাদের ওমেগার মধ্যে কৌণিক বেগের মধ্যে যে সম্পর্ক। তো আমি এখান থেকে দেখো তোমাদের 5 নাম্বার একটা গাণিতিক সমস্যা দিছি যাতে আমাদের সূত্রগুলো প্রয়োগ হয়, সেটা একটু দেখো। একটি চাকার ভর হচ্ছে যে কত 5 কিলোগ্রাম,
একটি চাকার ভর 5 কিলোগ্রাম এবং কোনো অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কত 0.25 মিটার। কোনো অক্ষের সাপেক্ষে তার চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 0.25 মিটার। এর জড়তার ভ্রামক কত, মোমেন্ট অফ ইনার্শিয়া কত এবং জড়তার ভ্রামক কত। তারপর দ্বিতীয়টা হচ্ছে চাকাটিতে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে। তাহলে একটু দেখো, আমি 5 নাম্বার অঙ্কটা করাচ্ছি সলিউশন। প্রথমে দেখো এখানে ভর m ইজিক্যাল টু 5 কিলোগ্রাম, ভর m ইজিক্যাল টু 5 কিলোগ্রাম, চক্রগতির ব্যাসার্ধ k ইজিক্যাল টু 0.25 মিটার। তাহলে প্রথম অংশ যেটা সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া I ইজিক্যাল টু হোয়াট, I ইজিক্যাল টু হোয়াট আমরা জানি I ইজিক্যাল টু m কত k স্কয়ার, আমরা জানি I ইজিক্যাল টু m k স্কয়ার। mটা হচ্ছে 5 কিলোগ্রাম, kটা হচ্ছে 0.25, এত আমাদের মিটার হোল স্কয়ার। তাহলে দিস ইজ ইকুয়াল টু, শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটা আসে তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে, 0.3125 কিলোগ্রাম মিটার স্কয়ার, 0.3125 কিলোগ্রাম মিটার স্কয়ার। এরপরে আসো সেকেন্ড কেসটা হচ্ছে যে আমাদের চাকাটিতে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে। তাহলে আবার এখানে দেখো আলফা ইজিক্যাল টু 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, তাহলে টর্ক টাউ ইজিক্যাল টু হোয়াট, আমরা যেটা জানি আমরা জানি টাউ ইজিক্যাল টু আই আলফা। তাহলে আইটা আমরা আগে পাইলাম মোমেন্ট অফ ইনার্শিয়া 0.3125 কিলোগ্রাম মিটার স্কয়ার ইন্টু 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ ইকুয়াল টু আমরা পাই 1.25 নিউটন মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা বিগত দিন যে টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করছি তার প্রয়োগটাও দেখাইলাম। এখানে অনুরূপ অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আমরা এখন ওই যে কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল যে আমরা পড়ছি, আগামী দিন আমি এই দুইটা বলের প্রয়োগ দেখিয়ে তোমাদের রাস্তার ব্যাংকিংটা ব্যাখ্যা করব এই চ্যাপ্টারে। আর আমাদের রাস্তার ব্যাংকিং যে টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ধন্যবাদ সবাইকে, এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।